আগে আমরা একটি হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন, জাতীয় ঐক্য যেটাকে আমরা, এই জায়গাটা কোনো সময় এই বীজতলা আমরা তৈরি করতে পারি। এটি আমাদের একটি রাজনৈতিক ব্যর্থতা, সামষ্টিক। দ্বিতীয় সমস্যা আমাদের দুর্নীতি। দুর্নীতি সমাজকে রন্ধ্রে রন্ধ্রে কাজ করে বসে আছে এবং রাজনীতিবিদদের পরিচ্ছন্নতার উপর নির্ভর করবে সমাজ কতটুকু সুন্দরভাবে চলবে এবং দুর্নীতিমুক্ত হবে। আমাদের যে সমস্ত উন্নয়ন হয়েছে, আমরা যখন আশপাশের আঞ্চলিক অন্যান্য দেশের দিকে তাকাই, আমরা দেখি যে একই প্রজেক্ট 3 ভাগের 1 ভাগ টাকায় আমাদের পাশের দেশে সম্পন্ন হচ্ছে। আমরা কোথাও 3 গুণ, কোথাও 4 গুণ বেশি আমাদের খরচ। একটা প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের যে সময়সীমা থাকে, অনেক সময় আমরা দেখি সেই সময়টা রক্ষা করা হয় না। এটা এই কারণে নয় যে তারা প্রথমে যুগে ভুল করেছিলেন, কত সময়ের মাঝে এটা করতে পারবেন, বরঞ্চ এটা এই কারণে যতবার বাড়বে ততই বরকত হয় এবং সেই বরকতটা হয় নিচে। এইখানে ভাগাভাগির একটা ব্যাপার থাকে। এই ভাগাভাগির ব্যাপারের কারণে এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি এবং বাংলাদেশে এমন একটা প্রজেক্ট নেই যেটা টাইমলি শেষ হয়েছে, সবগুলার একই হাল। এই দুইটা চ্যালেঞ্জ, একটা আমাদের মানসিক সংকীর্ণতা, যার কারণে আমরা ঐক্য হতে পারিনি। দ্বিতীয়টা আমাদের অর্থনৈতিক দুর্বলতা, অসততা। জাতিগতভাবে এটা সকল পেশা এবং সকল গ্রুপের মানুষকে আক্রান্ত করে ফেলেছে। তথ্য গঠন, মানুষ সবাইকে সন্দেহ করে, যাকে সচক্ষে দেখেছে বা দিয়েছে তারও সন্দেহ করে, যাকে দেখে নাই তারও সন্দেহ করে এবং সন্দেহের কারণটা উড়িয়ে দেওয়া যাবে না। আবার ক্ষমতায় যারা থাকেন তাদের কোনো দোষ নাই, তারা সবসময় ভালো, একেবারে সাদা দুধের মতো। কিন্তু যে ক্ষমতা চলে যায় সাথে সাথে দুধটা আলকাতরা হয়ে যায়, কালো হয়ে যায়, ওটা সাদা থাকে। এটি আসলে জাতীয় লজ্জা আমাদের। আপনারা যে দেশটাকে বসবাস করছেন, এই সমাজ যে 100% ফেয়ার হয়তো এটা না, অ্যাবসলিউটলি না, কিন্তু তাদের যেটুকু ট্রান্সপারেন্সি আছে সেটার কারণে দুনিয়া তার একটা সভ্য দেশ হিসেবে উঠেছে। তাদের ইকোনমি স্টেবল, তাদের সমাজে সহিষ্ণুতা আছে, যে মাত্রাই থাকুক। আমরা অনেক ক্ষেত্রে সেই ভদ্রতা, সহিষ্ণুতার পরিচয় এখন আমরা ভালোভাবে দিতে পারি। এর মূল কারণ আমার কাছে যেটা মনে হয় যে সমাজকে যারা পরিচালনা করবেন তাদের জায়গাটা পরিচ্ছন্ন না হলে, আমি বারবার বলি যে সমাজ পরিচ্ছন্ন হবে না। অর্থাৎ আমি রাজনীতির দিকে ইঙ্গিত করছি। এখন সেই রাজনীতিটা কোথায় পাবো? বিদেশ থেকে কি এটা ইম্পোর্ট করার কোন বিষয়, নাকি এখান থেকেই জেনারেট করতে হবে? না, আমাদের দেশ থেকেই জেনারেট করতে হবে। এবার 24-এর যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে শুধু বাংলাদেশের যুব সমাজই কাজ করে না, বাংলাদেশের আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছে এবং তার পাশাপাশি দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা সমান তালে বাংলাদেশিদের সাথে শরীক হয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধে যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা করি। যারা নিহত হয়েছেন আমাদের উচিত হবে তাদেরকে জাতীয় বীর হিসেবে গ্রহণ করা আজীবনের জন্য এবং তাদেরকে যথাযথ মর্যাদার জায়গায় স্থান দেওয়া জাতীয় হবে। সকল কন্ট্রোভার্সির ঊর্ধ্বে উঠে তাদেরকে সম্মান দেখাতে হবে। একই সাথে দেশে বিদেশে সব জায়গা থেকে যারা এই সংগ্রামী লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। যেমন এখানে আমাদের সুয়েব চৌধুরী, আমাদের সাংবাদিক বন্ধু, তিনি তার আক্ষেপের কথা বলেছেন। তাকে এক ধরনের খুব খারাপ অভিধায় অভিযুক্ত করা হয়েছিল। আল্লাহ তাকে এই সমস্ত অপবাদ থেকে মুক্ত করে দিন, আমরা দোয়া করি। এরকম তিনি শুধু একা না, আপনারা কনক সরারের কথা জানেন, তিনি একজন ভদ্র এবং একজন লজিক্যাল সাংবাদিক, কিন্তু এতটুকু সহ্য করা হয়নি। তার বোন রাখাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে, একটা বিবাহিত মহিলা, তার একটা সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, সেখান থেকে তুলে নিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
তার কোনো দোষ নাই, তার ভাই কি লিখেছেন কি বলেছেন এটার কারণে তার বোনকে মূল্য পরিশোধ করতে হবে। কি জঙ্গলি সভ্যতা। বহু সাংবাদিক দেশ থেকে ধরে নিয়ে অন্য দেশের বর্ডারে ফেলে রেখে এসেছে, আয়নাগরের বাসিন্দা বানিয়েছে, গুলি করে খুন করেছে, পঙ্গু করেছে। আপনাদের শুধু সাংবাদিক সমাজ যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয় তাদের উপরে এই অত্যাচারগুলো হয়েছে। তাইলে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা করেন। এই ধরনের একটা সমাজ সভ্যতা পরিবর্তনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে, আপনারা তাদের সাথে ছিল। কেউ কলম যোদ্ধা, কেউ বাঘ যোদ্ধা, কেউ রেমিটেন্স যোদ্ধা, যে যেভাবে পারেন অংশগ্রহণ করেছে। সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা করি। এখন দায়িত্বটা ঘাড়ে পড়েছে যারা দেশের ভিতরে রাজনীতি করবেন, সমাজ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সামনে আগাতে চান, তাদের উপরে এই দায়িত্ব পড়েছে। এই জায়গাটায় দুটো জিনিস আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে। যারা অপরাধ করেছেন, যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, অর্থনীতি থেকে পঙ্গু করেছেন, মানুষকে খুন করেছেন, গুম করেছেন, আরো অনেক অপকর্ম করেছেন, দর্শনের সেঞ্চুরি পালন করেছেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অবিচার করা না হয়, ন্যায় বিচার যেন। কারণ আমরা সেই অবিচারের শিকার, আমরা জানি অবিচার কাকে বলে। এই জন্য আমাদের মতো কারো উপর অবিচার করা ওটা আমরা চাই না। আমরা গভীরভাবে বিশ্বাস করি যদি সুবিচার নিশ্চিত হয় তারা তাদের সঠিক পাওনা পাবে এবং আগামীতে ওই ধরনের দুর্বৃত্তপনার দুঃসাহস আর দেখাবে। রাজনীতি এসে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করার সাহস কেউ দেখাবে। আমরা আপনাদের কলম এবং মুখের মাধ্যমে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করি। আপনাদের জায়গা থেকে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, এবং সেই ক্ষেত্রে আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না, আমাকেও ধরবেন। কারণ আমাদেরকে ধরলেই দেশ মুক্তি পাবে, আমাদেরকে ছেড়ে দিলেই দেশ ধ্বংস হবে। সুতরাং এই জায়গাটা শক্ত করে আপনারা ধরবেন। আমি সব জায়গায় বলি যে সমাজের দুইটা সেকশনকে 4D ভিশনে দেখতে হয়। এক হচ্ছেন যারা রাজনীতি করবেন, আরেক হচ্ছেন যারা সাংবাদিক। তারা শুধু সামনে কিংবা পিছন দেখলে হবে না, দুই সাইডের যে কোনো এক সাইড দেখলে হবে না, তারা চারদিক থেকে ঘুরে ঘুরে সবকিছুকে দেখবেন এবং কোনো কিছুকে তারা ছাড় দেবেন না। তবে এটা ঠিক যে সাংবাদিকতা করতে গিয়ে আবার কারো অধিকারের উপরে আঘাত দেবেন, কারো ইজ্জতের উপরে আঘাত দেবেন না, তাকে অন্যায়ভাবে ব্লেম করবেন না, ব্লেম গেমের পরিবেশ সৃষ্টি করবেন না, কাউকে জীবনের পরে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন না। তারা সাংবাদিকতা করবেন সঠিক সাংবাদিক, সত্য নির্ভর, তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন। এই সাংবাদিকতার কলম যার বিরুদ্ধে যার তাকে এই চাপ সহ্য করবে। সাংবাদিকতা তো শুধু ধরার জন্য না, সমাজকে গড়ার জন্য। সুতরাং ধরা এবং ঘোড়া দুইটা একসাথে চলুক আপনাদের কাছে। এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন, এটা আমাদের। এখন যে দেশটায় আছে আমি খুব স্বস্তির সাথে বলতে চাই, এখন কিন্তু দেশ এটাও আপনাদের এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থ। সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতি, সৌন্দর্য, ট্রেডিশন, কাস্টম এটাও কিন্তু কনসিডার করা আপনাদের দায়িত্ব। এটাকে ভুলে গেলে চলবে না। এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে, আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, তার নাগরিকত্ব দিয়েছে, আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে। আমার দেশ দিতে পারে নাই। সুতরাং এই দেশের প্রতি আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে, আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয়, সেটাও আপনারা তুলে আনবেন, তাতেও কোনো সমস্যা নেই। এটাই তো সাংবাদিকতা। সাম্যের পক্ষে থাকবেন, বৈষম্যের বিরুদ্ধে থাকবেন। আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছেন। এটা ঠিক, আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে, সব জায়গায় তার কম বেশি থাকে, এটা আমরা বুঝি। এই জন্য অনেকে অনেক সময় চাইলেও হয়তো বিবেকের আলোকে করতে পারে না, পারবে না। আমরা এখন আশা করবো যে না, তার করা উচিত। তাহলে আরেকটা সরকার আগামীতে এসে ওরকম হওয়ার দুঃসাহস দেখাবে, বরঞ্চ তারা সঠিক দ্বারায় চলতে বাধ্য হবে। যেই আসুক, আমরাই আসি বা যে আসুক, তখন বাধ্য হবে সঠিক দ্বারায় চলতে। এটাকে যেহেতু 4th পিলার বলা হয়, পিলার ছাড়া যেমন একটা ঘর টিকে থাকে না, এক কোনায় যদি এটা থাকে আর ওখানে পিলার সরায় নেওয়া, কোনাটা ভেঙে পড়বে। একটা কোনা ভেঙে পড়ার মানে ওটা সাদই শেষ হয়ে যাবে। অতএব সমাজের এই পিলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পিলারকে আপনারা হেফাজত করবেন, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি।
এবং আপনাদের সহযোগিতা হিসেবে আমাদের পাশে পাবেন এই কথা আমরা দিতে পারি। আর আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক নই, তবে সাংবাদিক বন্ধুদের ঘ্রাণ কিছু পেয়েছি, তাদের আশেপাশে থাকতাম। ছোট্ট একটা মিডিয়ার উদ্যোগ নেওয়ার আমার সুযোগ হয়েছিল, এটা এখনো বেঁচে আছে। তো এই জগতের সাথে আমার সম্পর্কটা হলো পারিবারিক সম্পর্ক। এখন আমি পারিবারিক বলে কিছু কিছু জায়গায় আমার বিপদেও পড়ি। আপনারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন, আমার মা বাবা যে ভাষা আমাকে শিখিয়েছে, আমি এর বাইরে যাবো কিভাবে বলে? আমি দুর্বল মানুষকে এর বাইরে যেতে পারি না, কঠোর ভাষায় মানুষকে আঘাত করতে পারি না। আমি বিশ্বাস করি, আমার মা আমাকে একটা কথা বলেছিলেন, জীবনে পারো কারো সাহায্য করবা, উপকার করবা, না পারো চুপ থাকবা, কারো ক্ষতি করতে যাবা। যদি তোমাকে কেউ গালি দেয়, তাহলে তুমি মনে করিও যে ওই গালির মধ্যে তোমার জন্য কোনো বস্তু আছে কিনা ওইটা খুঁজে দেখার চেষ্টা করো। তার গালির ভাষাকে বাদ দিয়ে ওইটাকে তোমার জন্য সমালোচনা মনে করে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করো। সুতরাং গালি দিলেও আমরা পাল্টা গালি দেওয়া পছন্দ করি। এখন কেউ আমাকে গালি শিখাইয়া দিল, আমি যে পারি না গালি দিতে, আমাকে ক্ষমা করবে। আমার এই দুর্বলতার জন্য আমি মাপ চাই সবার কাছে। দেশটা আমাদের সবার, আসল সবগুলা হাত এক মোহনায় মিলিত হোক এবং আমরা সবাই মিলেমিশে একটা দেশ গঠন করি। বিভেদের সংস্কৃতির কবর রচনা হোক এবং ঐক্যের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক। আমি আগেই বলেছি, এর দ্বারা এটা আমি মেসেজ দিচ্ছি না যে যারা যে পর্যায়ে ক্রাইম করেছেন তাদের ক্রাইম মাফ করে দিয়ে এটা হোক, এটা আমি চাচ্ছি, বরঞ্চ ক্রাইমের অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াল প্রসেসে নিয়ে জাজমেন্টটা দেওয়া হোক এবং সেটা যার যেটা পাওনা সে পাবে। কেউ খালাস হলে খালাস, কেউ শাস্তি পাওয়া হলে পাবে। এটা সবাইকে বরণ করে নিতে হবে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, সভ্যতার স্বার্থে। আপনাদের মাধ্যমে ব্রিটেন সরকারে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই দীর্ঘ অভিযাত্রায় যারাই যখন বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, এরকম বিপুল সংখ্যক মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছে। তাদের এই মানবিক বৈশিষ্ট্যের কারণে আমি তাদের প্রতি দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মোরওভার আমরা কমনওয়েলথের সদস্য, আমরা একসাথে কাজ করতে চাই, আমরা পরস্পরকে সহযোগিতা করতে চাই। এইভাবে আমরা একটা সিভিলাইজড ওয়ার্ল্ড গড়ে তুলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অতীতে যা কিছু মন্দ হয়েছে বাংলাদেশে, আগামীতে তার না হবে। আমাদের যে রিসোর্স গুলো আছে এইগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে জাতি সামনের দিকে আগায় যায়। তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে, সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না। একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরো বাড়াতে হবে, আমরা আশা করি। একটা রেমিটেন্স তো আপনারা পাঠান, আমি আরেকটা রেমিটেন্স আপনাদের কাছে চাই। আপনারা পাঠান মনিটারি রেমিটেন্স, এখন থেকে মেহরবানি করে আপনারা তার সাথে ইন্টেলেকচুয়াল রেমিটেন্স এই দুইটা রেমিটেন্স যদি আমরা পাই, একটা বেটার সোসাইটি ইনশাআল্লাহ বিল্ড আপ করা সকলের সঙ্গে সম্ভব। আল্লাহ তাআলা সবাইকে এইভাবে দেশের স্বার্থে এবং দুনিয়ার মানবতার স্বার্থে আমাদেরকে কাজ করার শক্তি দান করুন। সবাইকে আরেকবার ধন্যবাদ। আমার কথা কেউ আঘাত পেলে ক্ষমা করবেন, ভালো লাগলে দোয়া করবেন, আমি যেন প্রথমে এই জিনিসগুলো আমল করতে পারি এবং সবাই মিলে যেন আমরা আল্লাহ আমল করতে পারি। বাংলাদেশ জিন্দাবাদ, ইউকে জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ আমাদের আমিরে জামাতকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে সালাম। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে যখন অত্যন্ত কঠিন টাইম আমরা পের করেছি, বিশেষভাবে যুদ্ধাপরাধের বিচারের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন। আওয়ামী লীগ যারা ক্ষমতা থেকে চলে গিয়েছে, তারা মিডিয়াকে, সাংবাদিকদেরকে ফোন করে আমাদেরকে চ্যানেলে না নেওয়ার জন্য বলেছে, কিন্তু আপনারা আমাদেরকে নিয়েছেন। আমি এবং আমার দল আপনাদের কাছে ঋণী যে অনেক বাধা পরও আপনারা আমাদেরকে দেখেছেন। অনেকে আমাকে ফোন করেছেন আপনাদেরকে আমিরে জামাত যেন ইন্টারভিউ দেয় ব্যক্তিগতভাবে। আমি প্রথমেই আমিরে জামাতের পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা ব্যক্তিগতভাবে টাইম দিতে পারিনি, কিন্তু আপনাদেরকে আজকে ডেকেছি। আমিরে জামাতের কথা শুনেছেন, আপনাদের সাথে ভাব আদান প্রদান হয়েছে। আপনারা যতটুকু সম্ভব প্রশ্ন করবেন, আমাদের সময় সংক্ষিপ্ত, যেটা নেসেসারি প্রশ্ন আপনারা করবেন। আমরা
3:10 ভিতরে প্রোগ্রাম শেষ করব। আপনাদের ব্যক্তিগত আমরা ইন্টারভিউ দেওয়ার সুযোগ আমরা করতে পারছি না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে এখন আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আমির জামাত আপনাদেরকে জবাব দিবেন। একটা রিকোয়েস্ট, এখানে কেউ, আমি বিশ্বাস করি আপনারা কেউ টুইস্ট করবেন না। আমির জামাত সেদিন বলেছেন যে আমি মৌলবাদী, তবে ওই অর্থে মৌলবাদী নয়, কিন্তু কথাটা আমি মৌলবাদী না ওই অর্থে রিপোর্ট করা হয়েছে। অর্থাৎ আমি, আপনারা যেহেতু আমাদের বন্ধু, আমরা চাই আপনারা সততা পরিচয় দিবেন, এখানে কোন টুইস্ট হবে না। আমি জামাত অত্যন্ত সম্মানিত মানুষ, আপনাদের প্রতি আমার এই কনফিডেন্স আছে। আমি জামাতকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। আমি অত্যন্ত অর্ডিনারি মানুষ, একটা বাড়তি কথা বলে ফেলেছি যে আমি সবাই থ্যাংক ইউ ওয়েলকাম। প্রথমে মুরব্বী সত্তার ভাইকে দিয়ে দিই। থ্যাংক ইউ সুজয়। গতকালকে যে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মিডিয়াতে আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার জারি রাখি, সেখানে তার বক্তব্য থেকে পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর নাগাদ হতে পারে, কিছু কমও হতে পারে। তো এই 4 বছর সময় শুধুমাত্র সংস্কার কাজের জন্য ব্যয় করা হবে, কাজে লাগানো হবে, এটি মনে হয় নাকি রাজনৈতিক আরো অনেক রকমের যোগ বিয়োগ, অনেক রকমের মেরুকরণ হতে পারে বলে আপনার কি ধারণা? জানতে চাই। এটা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রধান উপদেষ্টা 4 বছরের মতো সময় ওনারা প্রয়োজনে থাকতে পারেন বলে একটা ইঙ্গিত দিয়েছে। এখন এটা কি শুধু সংস্কারের জন্য প্রয়োজন, নাকি আরো কিছু কাজ এখানে হবে, রাজনৈতিক কোন যোগ বিয়োগ বা রসায়ন আছে? মেরুকরণ হ্যাঁ, এটা জানতে উনি চেয়েছেন। এর উত্তর ওনার কাছে সবচেয়ে ভালো। আমি আপনার মতোই পড়েছি, তবে আমি যেটা বেসিক্যালি বলবো যে আমরা আসলে 4 বছর সময়টাকে টু মাচ মনে করছি। এতটুকুই বলিয়ে বেশি বলতে রাজি, বাকিটা উনি বলবেন।